আপনার সঙ্গে স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার জন্য কড়া কেন্দ্র আর তার জন্য সংশোধনী বিল আজ টেবিল হওয়ার কথা ছিল, কিন্তু হলো কোথায়? বিরোধীদের হই হট্টগোল, তার জন্য তো এখনো সেই বিল পেশই করা গেল না। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন। মৈত্রী, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা তো সবাই চান, তার জন্য যা যা ব্যবস্থা করতে হবে, যা যা করতে হবে সেই সব করার জন্য প্রস্তুত আছে সরকার। বিরোধীরা তো সেটাই চেয়েছিলেন। সমস্যাটা কোথায় হলো? বিলটা যখন পেশ হবে সেটা নিয়ে আলোচনা হবে, তারপরে বিল পাস হবে, বিল পেশই করতে দেওয়া হচ্ছে না। অতনু, দেখো, এখনো পর্যন্ত অধিবেশন শুরু হয়েছে। প্রথমে শুরু হয় 11টার সময় এবং তারপরে 0 আওয়ার কোয়েশ্চেন আওয়ার সেশনের পর সাধারণভাবে বিল পেশ করা হয়। কিন্তু প্রথম পর্বেই দেখা গেল যে বিরোধীদের যে তুমুল বিক্ষোভ এবং সেই বিক্ষোভের মুখেই 12টা পর্যন্ত মুলতবি করে দিতে হয়েছে সেশন, এবং লোকসভা রাজ্যসভা উভয় সেশনই কিন্তু এই মুহূর্তে মুলতবি হয়ে আছে এবং এখন বেলা 12টা বাজে। আবারও অধিবেশন শুরু হওয়ার কথা, আর 1-2 মিনিটের মধ্যেই অধিবেশন ফের শুরু হবে এবং দেখার যে বিরোধীদের ভূমিকা এরপরে কি হয়, তারা বিলটা পেশ করতে দেন কি না। যদি বিল পেশ করতে বিরোধীরা না দেয়, বিরোধীদের তরফ থেকে যদি প্রবল বিরোধিতা আসে, তাহলে সেটা কিন্তু আদতে বিরোধীদের জন্যই ব্যাকফায়ার করবে, তেমনটাই কিন্তু মত বিশেষজ্ঞদের। তার কারণ, যদি গত সপ্তাহের ঘটনাক্রম দেখা যায়, তাহলে দেখা যাবে যে বিরোধীদের তরফ থেকে বারবার করে দাবি তোলা হয়েছিল যে প্রথমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে এবং তারপরে আলোচনা হবে সংসদে। পার্লামেন্টের তরফ থেকে বা সরকারের তরফ থেকে বারবার করে বলা হচ্ছিল যে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন, যে কোনো রকমের যে কোনো সময় শর্ট ডিউরেশন, লং ডিউরেশনের আলোচনা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। ফলে বিরোধীদের যে দাবি ছিল সেই দাবি কার্যত মানা হয়ে গিয়েছে গত সপ্তাহের শনিবার দিনই, এবং সরকারের তরফ থেকে এমন একটি বিল আনা হচ্ছে যে বিলটি কিন্তু অত্যন্ত কড়া বিল, এবং যে বিলটি একেবারে পরীক্ষায় নিয়োগ সংক্রান্ত যে জালিয়াতি, তার যে সমস্ত লুপহোলগুলো ছিল সেই সমস্ত লুপহোলকে বন্ধ করার জন্যই কিন্তু এই বিল আনা হচ্ছে। ফলে সেখানে যদি বিরোধীরা বাধা দেয়, তাহলে কিন্তু সেটা বিরোধীদের জন্য ব্যাকফায়ার করবে। বিরোধীদের জন্য ব্যাকফায়ার করতে পারে, তাদের জন্য যে ব্যাকফায়ার করতে পারে সেটা কি বিরোধীরা বুঝছে না? মৈত্রী, তারা ভালোই বুঝছেন, কিন্তু তারা যে কি করবেন আমার মনে হচ্ছে কোথাও একটা দিশেহারা অবস্থা। তার কারণ, তারা প্রথমে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কোনো আলোচনা নয়, আগে পদত্যাগ তারপর আলোচনা। ভালো, এরপর যখন বিল পেশ আলোচনার সময় আসছে তখন তারা কি বলছেন? তারা বলছেন যে না, এখন আলোচনা নয়, আরও অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। কি নিয়ে কথা বলতে হবে? না, 20 তারিখে পুলিশ যা যা পদক্ষেপ করেছিল ছাত্রদের উপরে বা সিজেপির উপরে, তা নিয়ে কথা বলতে হবে। কেন করেছে তার জবাব চাই। আসলে কি বিরোধীরা একটা মুদ্রা পেয়েছিল, একটা ইস্যু পেয়েছিল, সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে, এই জন্য দিশেহারা হয়ে যাচ্ছে। দেখো, নিঃসন্দেহে বিরোধীরা একটি হাতিয়ার পেয়েছিল এবং সেখানে তাদের বড় সহায় হয়ে গিয়েছিল ককরোচ জনতা পার্টির এই আন্দোলন। কিন্তু ককরোচ জনতা পার্টি তাদের যা দাবি ছিল সেই সমস্ত দাবি সরকার মেনে নেওয়ায় তারা গত শনিবার দিনই তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়। এবার বিরোধীরা পড়ে যায় বিপাকে। তার কারণ, তারা যে আশা করেছিল যে এই ককরোচ জনতা পার্টির বিক্ষোভের হাত ধরে জেনজি তাদের পাশে এসে দাঁড়াবেন এবং তারা সরকারকে কোণঠাসা করতে পারবেন, সেটা সম্ভব হলো না। ফলে বিরোধীরা তারা এখন যেটা স্ট্র্যাটেজি নিয়েছে, তাদের যেটা বক্তব্য যে শুধু ককরোচ জনতা পার্টির যে দাবি ছিল সেটা তো একদিকে, কিন্তু গত 20 তারিখ যে বিক্ষোভ, এই গত সোমবার অর্থাৎ 20 জুলাই গত সোমবার এই দিল্লির বুকেই যে পড়ুয়াদের বিক্ষোভ হয়েছে, সেই পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ হয়েছে, টিয়ার গ্যাসে শেল ফাটানো হয়েছে, এমনকি তাদের অভিযোগ যে প্যালেট গানও ছোড়া হয়েছে। এবং শুধু সেটাই নয়, তার পাশাপাশি দেখা গিয়েছে যে বেশ কিছু ভিজুয়াল সামনে এসেছে যেখানে বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন যে বিহারে AK-47 ব্যবহার করা হয়েছে এই পড়ুয়াদের বিক্ষোভ সামাল দেওয়ার জন্য। সেই সমস্ত বিষয়কে তুলে ধরে তারা এবার কোণঠাসা করতে চাইছে সরকারকে, এবং সেটাই এই মুহূর্তে তাদের স্ট্র্যাটেজি, এবং সেখানে দাঁড়িয়েই তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখো, তুমি বলছিলে একটু আগে যে তাদের এই অবস্থান ব্যাকফায়ার হতে পারে, এবং কাদের জন্য? মানে সেদিন প্যালেট গান ব্যবহার করা হয়েছে, টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে, এই সব কিছু নিয়ে যাদের সরব হওয়ার কথা তারা তাদের অবস্থান তুলে নিয়েছে। এদিকে বিরোধীরা হই হট্টগোল চালিয়ে যাচ্ছে। যেমন লাইভ ছবি দেখছি, নতুন করে যখন অধিবেশন শুরু হলো তখন এই অবস্থা। The Public Examination Prevention of Unfair Means Bill 2024. Thank you, Speaker sir.
आप इस पर विरोध करना चाहते हैं? इस विषय पर बोलना चाहते हैं? सोगत राय जी, एन.के. प्रेमचंदन जी, मनीष तिवारी जी, मणिकम टेगोर जी, विजय कुमार के काव्या। मान्य सदस्यगण, जो भी मान्य सदस्य इस विधेयक पर बोलना चाहते हैं, प्रश्न ये है कि विधेयक को पुरस्तापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में अनुमति प्रदान की जाती है। माननीय मंत्री जी, अब विधेयक पूरा स्थापित करें। Speaker sir, I introduce the bill. मान्य सदस्यगण, लोक परीक्षा अनुचित साधन निवारण संशोधन विधेयक 2026 पर संशोधन प्रस्तुत करने के लिए मैं 1 बजे तक का समय देता हूं। मान्य सदस्यगण, ये महत्वपूर्ण विधेयक है और इस विधेयक से जो सदन की मंशा है, देश की मंशा है, उस पर व्यापक चर्चा होगी। सभी दल के लोग इस विषय पर बहुत दिनों से मांग कर रहे थे और ये एक सुधार का प्रथम कदम है। मैं सोचता हूं कि सदन पर इस पर चर्चा हो, सब अपने मत विचार व्यक्त करें ताकि मत और विचार से हम किस तरीके से इस विधेयक के माध्यम से देश के अंदर परीक्षा प्राप्त लीक को रोकने का एक समुचित कदम उठा सकते हैं। इसलिए मेरा आप लोगों से आग्रह है, मैं आपको पर्याप्त समय दूंगा इस विषय पर। सदन की जितनी सहमति होगी उतना समय मैं आपको इस विधेयक पर चर्चा करने के लिए दूंगा। मेरा आपसे आग्रह है, ये महत्वपूर्ण विधेयक पर आप सदन का सहयोग करें और इस पर चर्चा करें। चर्चा करना चाहते हैं? आप बहुत दिनों से मांग कर रहे थे जिन विषयों पर, उसके विषय पर चर्चा है आज। विधेयक है और विधेयक के अलावा भी आप जो जो सुझाव दोगे संसद के अंदर, निश्चित रूप से उन सुझावों पर सरकार अमल लाने का प्रयास करेगी। यही लोकतंत्र है, सबके मत सबके विचार आए और लोकतंत्र की यही प्रक्रिया में मैं सदन से अपेक्षा करता हूं कि आप नारेबाजी तख्तियों की जगह चर्चा करें, संवाद करें, अपने मत और विचारों को रखें। आप नहीं चर्चा करना चाहते, सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। সরাসরি মৈত্রেয়ী আমার সঙ্গে রয়েছে। আবার অধিবেশন স্থগিত করতে হলো। স্পিকার বলছেন যে আপনারা চেঁচামেচি না করে আপনারা তো আলোচনাই করতে চেয়েছিলেন, তাহলে বিল পেশ হলো, এবার এই বিল নিয়ে আলোচনা করুন, চর্চা করুন। কিন্তু বিরোধীদের সেই অনড় মনোভাব। এক্ষেত্রে বিরোধীরা কি বলছেন মৈত্রেয়ী? দেখো, বিরোধীদের বক্তব্য খুব স্পষ্ট। তাদের বক্তব্য যে তারা অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে তারা অ্যাপোলজি চান এবং তারা এই জবাব চান যে এই যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভে যে শক্তির প্রয়োগ করা হয়েছে বা বল প্রয়োগ করা হয়েছে পুলিশ প্রশাসনের মারফত, শুধু দিল্লিতে নয় অন্যান্য রাজ্যেও যে ছবি দেখা গিয়েছে সেটার কারণ কি, কার নির্দেশে এটা করা হয়েছে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে। ফলে কোথাও একটা গিয়ে তারা নিশানা করার চেষ্টা করছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে। এবং আজকে যখন দেখা গেল তুমুল হইহট্টগোলের মধ্যে বিল টেবিল করা হলো, কিন্তু বিল টেবিল করার পর যে আলোচনা শুরু করার কথা সেটাও বিরোধীরা করতে দিলেন না, তুমুল হইহট্টগোল হলো এবং তার জেরে অধিবেশনকে 2টো পর্যন্ত মুলতবি করে দিতে হলো। ফলে এই প্রশ্নটাই কিন্তু এবার উঠছে যে বিরোধীদের তরফ থেকে যে অবস্থান নেওয়া হচ্ছে সেই অবস্থানের জেরে কি এই বিল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা স্টুডেন্টসদের সেন্ট্রিক বিল এবং যেটা একটা অত্যন্ত ক্রুশিয়াল টাইমে নিয়ে আসা হচ্ছে, সেই বিল নিয়ে আলোচনা শেষ পর্যন্ত করবেন কিনা বিরোধীরা। কিন্তু বিরোধীরা এখনো পর্যন্ত তাদের অবস্থানে অনড়। তারা চাইছেন সরকারকে কর্নার করতে গত 20 তারিখ এবং তার পরবর্তী সময় যে পুলিশি ক্র্যাকডাউন হয়েছে সেই ক্র্যাকডাউন নিয়ে। অতনু, মৈত্রী, খুব সহজ একটা হিসেব, পুলিশ ক্র্যাকডাউন, সেদিন পুলিশের কি ভূমিকা ছিল তা নিয়ে কথা বলতে গেলে প্রথমে 2টো বিষয় জানতে হবে। প্রথমত, সোনাম ওয়াংচুক এটা নিয়ে নতুন করে আর কিচ্ছু বলছেন না। 2 নম্বর, সিজেপি এবং সেদিন যারা আন্দোলন করছিলেন তারা অবস্থান তুলে নিয়েছেন, নতুন করে কিচ্ছু বলছেন না। তারপরও বিরোধীরা এটা নিয়ে বলে যাচ্ছেন, বলতেই পারেন, সেটা নিয়ে তদন্ত হতেই পারে, সেটা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চাওয়া যেতেই পারে, কিন্তু তার আগে যা আসল ইস্যু তা হলো পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ করতে হবে। তার জন্য একটা সংশোধনী বিল আনা হচ্ছে, সেই সংশোধনী বিল পেশ করার পরে তা নিয়ে আলোচনাই করতে চাইছেন না। মৈত্রী, এই বিলে কি আছে একটু জানতে চাইবো তোমার থেকে। দেখো, এই বিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই বিলের 3টে পর্যায়ে যদি বলা যায়, একটা তো হচ্ছে সাজার বিধান, অর্থাৎ যাতে কেউ জালিয়াতি করার সাহসটাই না পায় এতটাই কড়া সাজার বিধান এখানে দেওয়া হয়েছে। যে শাস্তিগুলো, এটা মূলত 2024 সালের পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস, এটা মূলত 2024 সালের বিল ছিল, সেটারই অ্যামেন্ডমেন্ট করছে সরকার। এবং এই অ্যামেন্ডমেন্টে উল্লেখ করা রয়েছে যে শাস্তির বিধান 3 বছর ছিল সেটাকে 5 বছর করা হয়েছে, যেখানে 5 বছর ছিল সেটা 7 বছর পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা এবং তার সঙ্গে সঙ্গে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা করছে সরকার। এটা যেরকম একদিক, এর পাশাপাশি যদি জালিয়াতি হয়ে যায় সেক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে কি হবে। তদন্তের জন্য যেমন আগে কেন্দ্রীয় সরকারি সংস্থা বা কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে পারতেন, পুলিশ তদন্ত করতে পারতে, তার সঙ্গে সঙ্গে স্পেশাল টাস্ক ফোর্স রিক্রুট করতে পারবে যে কোনো রাজ্য, অর্থাৎ যে কোনো রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের হাতে ক্ষমতা থাকবে যে তারা এসটিএফ গঠন করে এই ধরনের কোনো পেপার লিকের ঘটনা ঘটলে সেটার তদন্ত করবে। কিন্তু সেটাও কিন্তু একদম টাইম বেঁধে একদম 2 মাস সময় দিয়ে দেওয়া হয়েছে যে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্ত হয়ে গেল, এবার বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়ার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে দেওয়া হয়েছে, যে প্রভিশন এই বিলে রাখা হয়েছে। এই ফাস্ট ট্র্যাক কোর্টের দায়িত্ব কি হবে? প্রত্যেক দিন শুনানি করা। কারণ আমরা সাধারণভাবে এই প্রশ্নটা হচ্ছে যে যখনই বিচারের কাছে যাবে যে বিচার প্রক্রিয়া অত্যন্ত স্লথ গতিতে এগোয় এবং তাতে আদতে বিচার পাওয়ার যারা প্রত্যাশী থাকে তারা হতাশ হয়ে যান। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সেটাও ফাস্ট ট্র্যাক করার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে চার্জশিট ফাইল করার 3 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট বিচার দেবে এবং প্রত্যেক দিন ডে টু ডে এই মামলার শুনানি করতে হবে। এবং এর পাশাপাশি যদি কারোর প্রয়োজন হয় তারা হায়ার লেভেলে অর্থাৎ ডিভিশন বেঞ্চে তাদের যাওয়ার সুযোগ রয়েছে। এই সমস্ত প্রভিশন রাখা হয়েছে, যেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় বলছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে সব দিক থেকে, আইনের দিক থেকে প্রত্যেকটা লুপহোলস বন্ধ করা এবং অত্যন্ত কড়া অবস্থান যে সরকার নিচ্ছে এই পেপার লিকের ক্ষেত্রে, সেটা নিয়ে কিন্তু এই বিলটা আসতে চলেছে। এখানে যেন কোনো রকম ফসকাগিরির অপশন না থাকে, বর্জ্য অর্থনীতিতে সেই ব্যবস্থা করা হয়েছে এবং সেই ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম কোনো ফসকাগিরও না হয়। কিন্তু এই বিল নিয়ে বিরোধীদের আপত্তি রয়েছে, তারা এখনই আলোচনাই করতে চাইছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিল প্রসঙ্গে কি বলেছেন একবার শুনবো। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। এবং পরীক্ষা ব্যবস্থা যাতে স্বচ্ছ থাকে তা দেখার জন্য একটা টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্সের মাথায় কে? নন্দন নীলেকানি। প্রধানমন্ত্রী বলছেন, তো এই টাস্ক ফোর্স কিভাবে কাজ করবে প্রথমেই জানতে চাইব। মৈত্রী,
দেখো এই টাস্ক ফোর্সের যে ফাংশনিং হবে সেটা হচ্ছে যে তারা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তারা কিভাবে পরীক্ষা ব্যবস্থা কিভাবে নির্ভুল করতে পারে, কিভাবে ডিজিটালে কনভার্ট করতে পারে, সেই সংক্রান্ত যাবতীয় রকম পরামর্শ তারা দেবে। এই স্পেশাল টাস্ক ফোর্সের মাথায় রয়েছেন নন্দন নীলেকানি, যার নাম তার কোনো আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তাকে একেবারে বলা হয় ডিজিটাল ইন্ডিয়ার একজন জনক হিসাবেই তাকে দেখা হয়, যিনি আধার কার্ড দিয়েছেন, যিনি আমাদের ডিজিটাল ইউপিআই পেমেন্টসের গোড়াপত্তন করেছেন এবং ডিজি লকারের মতো ব্যবস্থাপনাতেও যার অত্যন্ত অগ্রণী ভূমিকা রয়েছেন। অ্যাপার্ট ফ্রম তার ভূমিকা একটা ইনফোসিসের কো ফাউন্ডার হওয়া ছাড়াও এর পাশাপাশি এই কমিটিতে কারা কারা রয়েছেন, এই কমিটিতে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, যার এস সোমনাথন, যিনি কিন্তু যখন ভারতের যে মঙ্গল অভিযান এবং মঙ্গল গ্রহ যাওয়া চাঁদ যাত্রা এই সবেতে তার ভূমিকা কিন্তু অনস্বীকার্য দেখা গিয়েছে। এর পাশাপাশি তপন ডেকা, যিনি ফর্মার আইবি হেড ছিলেন, সেই তপন ডেকাকে রাখা হয়েছে এই কমিটিতে। এই কমিটিতে রাখা হয়েছে আইআইটি মাদ্রাসের ডিরেক্টর, এছাড়াও ফর্মার ইউনিয়ন সেক্রেটারি অফ এডুকেশন এবং লজিস্টিক্স এক্সপার্টকে রাখা হয়েছে। ফলে সমস্ত দিক দিয়ে যাতে এনটিএর পরীক্ষা ব্যবস্থাপনার যেটুকু খামতি ছিল, যে পরীক্ষা ব্যবস্থাটার জন্য বারবার লিক হওয়ার কারণে অসংখ্য পড়ুয়াদের হয়রানির শিকার হতো, এই এক্সপার্ট কমিটি সেই বিষয়টি খতিয়ে দেখবে এবং এনটিএকে একটা ফুল প্রুফ এমন একটা পরীক্ষা ব্যবস্থার দিকে তারা এগিয়ে নিয়ে যাবে যেখানে একেবারে কোনো রকমভাবে জালিয়াতি করা সম্ভব নয় এবং সেটা একেবারে ডিজিটালি অত্যন্ত সেফ এবং সিকিউরড হবে। সেই কারণেই এই হাই পাওয়ার কমিটি গঠন এবং তারা এনটিএকে সহযোগিতা করবে এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে সহযোগিতা করবে। অতনু। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।